রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী, আর তাই দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন উত্তর 24 পরগনার দেগঙ্গার 84 গ্রামের বাসিন্দারা। তারা পথে নেমেছেন জীবনপুর বাগজোলা রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। রাস্তায় কাজ করতে বলেছে একটা নারী পশ্চিমবঙ্গ শেষ, একটা নারী পশ্চিমবঙ্গ কিছুদিন ধরে রাস্তা খারাপ, আমরা সোজা পাচ্ছি না, কিন্তু রাস্তা সোজা হয়ে দেখছি ধুলোর উপরে পিচ দিচ্ছে, 1/2 ইঞ্চি পিচ। রাত্রি দিয়ে সকালবেলা সব লাট হয়ে গেছে চুলে, মানে মানুষ আরো মরে যাবে, যেতে পারবে না। ও ছিল না, ভালো ছিল, তবে ওইবার সড়ক দেখ রাস্তা আমাদের করতে পারে, সঠিক করে তা করুক। দুর্নীতি, একদম দুর্নীতি, মানে কি 4 আনা পয়সা কাজ হয় না। এই দুর্নীতি করলে মানুষ দুর্ভোগে পড়ে যাবে, মানুষ চলতে পারবে না। সরকার শাসক যারা আছে তাদের টেন্ডার দিয়েছে তারাই। আমরা চাইছি সঠিক যদি কাজ হয় হোক, না করতে দেবো না। দীর্ঘদিন রাস্তাটা খারাপ ছিল, খারাপ থাকার পরে জানতে পারলাম যে রাস্তাটা কিছু টাকা স্যাংশন, কত টাকা কি টাকা এত জনগণের সামনে তারা প্রকাশ করে না, সব এখান থেকে ওখানে সব চলে যায়। এটা তো জনগণের জাস্ট বোঝানোর জন্য, সামনে ভোট, সেই ভোটের জন্য রাস্তা ইলেকশন আছে, সে রাস্তাটা মানুষের মন পাওয়ার জন্য যে দেখো আমরা রাস্তার কাজ করছি, তার রাস্তার দুর্নীতি দেখে না মুরগির মতন। আজকে 24 ঘন্টা হয়নি এখনো রাস্তাটা দেখে না, 24 ঘন্টা হয়নি। দুর্নীতির কোথায় যাচ্ছে, মানে এমনি উঠে হচ্ছে টাকা পারবে না করছে। এখন শাসকে যারা আছে তারাই করছে, শাসক দল করছে তো, কারণ টেন্ডার তো শাসক দলই পাস করছে। এই রাস্তা দীর্ঘ জীবনপুর থেকে যে বাগজোলা কোন পর্যন্ত আমরা স্যাংশন হয়েছে, আমরা পুনরায় যেখান থেকে সোজা করে এসছে, আমরা চাই এই রাস্তা ভালোভাবে পিচ দিয়ে সঠিকভাবে আমরা কাজ হোক। আমরা এইটাই চাই জন্য, তো এই গাড়ি এখন বন্ধ করেছি, যতক্ষণে সুরাহা না হবে সে কন্ট্রাক্টর বা কার অনুমতিতে এইসব হচ্ছে, আমরা তাকে এখানে চাই। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করল ইডি, যেখানে বলা হয়েছে নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী। তিনি যে নথিগুলি নিয়ে গেছেন সেগুলি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই ছিল নাকি সেখানে কয়লা পাচার মামলারও নথি ছিল সে সম্পর্কে ইডি নিশ্চিত না। কিন্তু প্রশ্ন হলো, শুনানির আগে এই হলফনামা জমা দেওয়া হলো না কেন? সুপ্রিম কোর্টে বুধবার ফের পিছিয়েছে আইপ্যাক মামলার শুনানি। শুনানির আগে অবধি হলফনামা জমা দেয়নি ইডি। তারা যেভাবে সর্বোচ্চ আদালতে সময় চেয়েছে তার নেপথ্যে রহস্য খুঁজে পেয়েছেন অনেকেই। শুনানি পেছনোর পর আইপ্যাক মামলায় হলফনামা পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যেখানে মুখ্যমন্ত্রীর দাবির বিরোধিতা করেছে তারা। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে হলফনামা দেন সেখানে দাবি করা হয় মুখ্যমন্ত্রী বিনীতভাবে ইডির অফিসারদের কাছে দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চান। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং তাকে ফাইল ও ডিভাইস নেওয়ার অনুমতি দেন। তা করার পর ইডি অফিসারদের অসুবিধে না করে সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনেকক্ষণ পর অবধি তথাকথিত এই তল্লাশি চলে। এবার ইডি তাদের হলফনামায় দাবি করেছে নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যে নথিগুলো নিয়ে গেছেন সেগুলি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই ছিল নাকি সেখানে কয়লা পাচার মামলার নথিও ছিল সে সম্পর্কে আমরা নিশ্চিত নই। তল্লাশির সময় স্পষ্টত ক্ষমতা এবং শক্তি প্রদর্শন করে ঘটনাস্থলে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী এবং বারবার বারণ করা সত্ত্বেও তিনি নথি নিয়ে যান। 3রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে সময় চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। 15 দিন পর 18ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবারও ফের সুপ্রিম কোর্টে সময় চায় ইডি। বুধবার শুনানির আগে পাল্টা হলফনামা জমা দিতে পারেনি ইডি। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ইডির তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী তা এখনো অফিসিয়ালি ফাইল করা হয়নি, আরও কিছুটা সময় লাগবে এবং বুধবারের মধ্যেই তা ফাইল করা হবে। কিন্তু প্রশ্ন হলো, শুনানির আগেই এই হলফনামা জমা দেওয়া হলো না কেন? সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় ইডি দাবি করেছে তল্লাশির সময় যে পঞ্চনামা তারা তৈরি করেছিল সেটা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে করা হয়েছিল এবং পুলিশ কর্তাদের চাপের মুখে কার্যত জোর করে করানো হয়েছিল। ইডির আধিকারিকদের কাজে বাধা দিয়ে এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করে মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। তিনি ওই আইপ্যাকের অফিসে আর আইপ্যাকের মালিকের বাড়িতে গিয়ে তদন্তকে বাধাপ্রাপ্ত করলেন, ইডি অফিসারদের কাছ থেকে ছিনিয়ে আনলেন এবং একজন কয়লা কেলেঙ্কারির ব্যাপারে অভিযুক্তর বাড়িতে মুখ্যমন্ত্রী কি করতে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, সেটা মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এটা তো আজকে সবাই বুঝে গেছে, এতই যাই বলুক না কেন ইডি,
যে চুরি করতে এসছিলেন আইপ্যাকের দপ্তরে বা আইপ্যাকের মালিকের ঘরে, তৃণমূলের ডেটা চুরি করতে এসছিল অমিত শাহর নির্দেশে। দিনের পর দিন তারা সুপ্রিম কোর্টে টাইম নিয়ে যাচ্ছে এই কারণেই যে গল্পটা ঠিক বানাতে পারছে না। 18ই মার্চ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হবে। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। কয়লা পাচার মামলার তদন্তে এ নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে তলব করল ইডি। 23শে ফেব্রুয়ারি সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে তাকে হাজির হতে বলা হয়েছে। সূত্রের খবর, পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল এবারও হাজিরা না দিলে আদালতের দ্বারস্থ হবে ইডি। কয়লা পাচার দুর্নীতির তদন্তে ইডির স্ক্যানারে রাজ্য পুলিশের একাংশ। এই তদন্তে ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে তলব করল ইডি। 23শে ফেব্রুয়ারি সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে। কয়লাকাণ্ডে এই নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে সমন পাঠালো ইডি। ইডি সূত্রের খবর, দুবার তাকে তলব করা হয়েছিল, তিনি হাজিরা এড়িয়েছেন। ফের তৃতীয়বার রাজ্য পুলিশের এই অফিসারকে তলব করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে এবং আগামী সোমবার তাকে হাজির হতে বলা হয়েছে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন, তৃতীয়বার তিনি যদি হাজিরা এড়িয়ে যান তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, কোর্টে তারা দ্বারস্থ হবেন যে 3বার নোটিশ পাঠানোর পরেও যদি তিনি না আসেন তাহলে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়ে কোর্টে রিপোর্ট পাঠানো হবে এবং প্রয়োজনে ওয়ারেন্ট ইস্যু করার চিন্তাভাবনা রয়েছে ইডি আধিকারিকদের। সম্প্রতি কয়লা পাচারের তদন্তে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। আর এই আবহেই 9 ফেব্রুয়ারি এবং 13 ফেব্রুয়ারি 4 দিনের মধ্যে দুবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে হাজিরা এড়ান পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল। সূত্রের খবর, তার তরফে চিঠি দিয়ে বা অন্য কোনো মাধ্যমে কিছুই জানানো হয়নি। কলকাতায় দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তে আদালতে জমা দেওয়া রিপোর্টে ইডি দাবি করে, পুলিশ মাফিয়া যোগসাজশেই এ রাজ্যে চলছিল কয়লা পাচারের সিন্ডিকেট। সেখানে কয়লা পাচারের প্রোটেকশন মানি দিয়ে প্রচুর টাকা ঘুষ নিতেন বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও ট্রানজাকশন আইডির উল্লেখ করে ইডি আদালতে জমা দেওয়া রিপোর্টে দাবি করে, মনোরঞ্জন মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ঘুষের টাকা ঢুকেছে। রিপোর্টে ইডির তরফে দাবি করা হয়, বারাবণী থানায় থাকাকালীন চিন্ময় মণ্ডল, কিরণ খাঁ, প্রবীর দত্ত এদের মাধ্যমেই ঘুষের টাকা নিতেন রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডল। ইডির দাবি, হোয়াটসঅ্যাপ চ্যাটে মনোরঞ্জন মণ্ডল একটি 1 কোটি টাকার চেকের ছবি শেয়ার করেছিলেন, যেখানে অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে নাম রয়েছে ধৃত কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডল ও তার সহযোগী প্রবীর দত্তর। এরপর 2025 সালের 10 নভেম্বর 1.5 কোটি টাকার চেক জমা পড়েছে প্রবীর দত্তর অ্যাকাউন্টে। চিন্ময় মণ্ডল তা শেয়ার করেছেন। ইতিমধ্যে চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁকে গ্রেফতার করেছে ইডি। মনোরঞ্জন মণ্ডলের সহযোগী প্রবীর দত্তকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত 27শে জানুয়ারি বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসির দায়িত্ব দিয়ে বদলি করা হয়, কিন্তু তিনি দায়িত্বভার নেওয়ার আগেই 3রা ফেব্রুয়ারি কয়লাকাণ্ডে তার দুর্গাপুরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপর 10ই ফেব্রুয়ারি তাকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। এবার ইডির তৃতীয় তলবে মনোরঞ্জন মণ্ডল হাজিরা দেন কিনা সেটাই দেখার। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।